2 লাখ বছর আগে পৃথিবীটা ছিল সম্পূর্ণ ভিন্ন। চারদিকে রাজত্ব করত বিশাল ভয়ঙ্কর সব প্রাণী, সিংহ, হাতি, ম্যামথ। আর তাদের মাঝখানে ছিল একটি প্রাণী, ছোট, দুর্বল, তুচ্ছ। সে দৌড়াতে পারত না সবচেয়ে দ্রুত, সে লড়তেও পারত না সবচেয়ে শক্তিশালীভাবে। তার ছিল না ধারালো দাঁত, না শক্তিশালী নখর। তাহলে প্রশ্ন হল, কিভাবে এই তুচ্ছ প্রাণীটাই আজ পুরো পৃথিবীর শাসক? কি সেই গোপন শক্তি যা মানুষকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজাতি? আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের সেই অবিশ্বাস্য গল্প, একটি তুচ্ছ প্রাণী থেকে পৃথিবীর শাসক হয়ে ওঠার পুরো যাত্রা। সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড। ফুল ভিডিও সামারি। প্রায় 13.5 বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্বের গল্প শুরু হয়েছিল বিগ ব্যাংয়ের মাধ্যমে। ধীরে ধীরে গঠিত হয় পরমাণু, তারকা, গ্যালাক্সি এবং গ্রহ। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে জন্ম নেয় আমাদের পৃথিবী। আর প্রায় 3.8 বিলিয়ন বছর আগে এই পৃথিবীতেই প্রথম জীবনের উদ্ভব ঘটে। কিন্তু মানব প্রজাতির গল্প শুরু হয় অনেক পরে, মাত্র 25 লক্ষ বছর আগে। আফ্রিকার কিছু বানর থেকে জন্ম নেয় হোমো নামের এক নতুন গণ। হোমো শব্দটির অর্থই হল মানুষ। এই গণের মধ্যে ছিল অনেক ভিন্ন প্রজাতি, যেমন হোমো ইরেক্টাস, হোমো রুডলফেন্সিস, হোমো নেন্ডারথালেন্সিস এবং অবশেষে হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আমরা। হারারি এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড় করান। দীর্ঘ সময় ধরে পৃথিবীতে শুধু আমরা ছিলাম না। একসময় এই পৃথিবীতে একসঙ্গে কমপক্ষে 6 ধরনের মানুষ প্রজাতি বাস করত। ভাবতে পারো? উদাহরণ হিসেবে নেন্ডারথালাস ইউরোপে বাস করত। তাদের শরীর ছিল মোটা, শক্তপোক্ত এবং ঠান্ডা সহ্য করার ক্ষমতা বেশি। অন্যদিকে হোমো ইরেক্টাস টিকে ছিল প্রায় 2 মিলিয়ন বছর, যা মানুষের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় টিকে থাকা কোনো প্রজাতি। কিন্তু এখন আজ পৃথিবীতে বেঁচে আছে শুধু একটাই মানব প্রজাতি, আমরা, হোমো সেপিয়েন্স। বাকিরা কোথায় গেল? তারা হারিয়ে গেছে ইতিহাসের অতল গহ্বরে। হারারি এখানেই একটি প্রশ্ন তোলেন: কেন, কিভাবে আর কবে আমরা হোমো সেপিয়েন্স অন্য সব মানব প্রজাতিকে টেক্কা দিয়ে টিকে রইলাম? কারণ একসময় আমরা ছিলাম তুচ্ছ, দুর্বল, এক শিকারী প্রাণী। আমাদের দাঁত ছিল ছোট, নখ ছিল ভোঁতা, দৌড় ছিল ধীর। তবুও কিভাবে আমরা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণীতে পরিণত হলাম? প্রায় 70,000 বছর আগে আফ্রিকার এক ছোট এলাকায় হোমো সেপিয়েন্স বাস করত। তারা ছিল গোষ্ঠীবদ্ধ শিকারী ও ফল সংগ্রাহক। তাদের অস্তিত্বের কোনো বিশেষ গুরুত্ব ছিল না। সেই সময় সিংহ ছিল শক্তিশালী, হাতি ছিল বিশাল, হাঙর ছিল মারাত্মক, আর মানুষ ছিল একটি অপ্রধান প্রাণী। যদি তখন কোনো ভিনগ্রহবাসী পৃথিবীতে আসত, তারা কখনোই ভাবত না এই দুর্বল প্রাণীটি একদিন গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ নেবে। কগনিটিভ রেভলিউশনের আগের পৃথিবীতে মানুষ প্রকৃতির নিয়ম মেনেই বাঁচত, দলবদ্ধ হয়ে শিকার করত। কিন্তু ভাষা ছিল না, ধর্ম ছিল না, সমাজ বা রাষ্ট্রের কোনো ধারণাই ছিল না। মানুষ তখনও পৃথিবীর কেন্দ্রবিন্দু নয়, বরং এক প্রান্তিক, অদৃশ্য প্রাণী। প্রায় 70,000 বছর আগে মানব ইতিহাসে ঘটেছিল এক অবিশ্বাস্য পরিবর্তন। এই পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটি মানবজাতির ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দেয়। ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি এই ঘটনাকে বলেন কগনিটিভ রেভলিউশন, বুদ্ধিবৃত্তিক বিপ্লব।
এই বিপ্লবের আগে মানুষ ছিল পৃথিবীর আর 10টা প্রাণীর মতোই সাধারণ। কিন্তু এই বিপ্লবের পর মানুষ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রজাতি। এই বিপ্লবের মূল শক্তি ছিল ভাষা। অন্যান্য প্রাণীরও যোগাযোগ ব্যবস্থা আছে। পাখি ডাকতে পারে, বানর সতর্ক সংকেত দিতে পারে, কিন্তু মানুষের ভাষা ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষ শুধু বিপদের কথা বলতে পারে না, মানুষ বলতে পারে ওই ব্যক্তি বিশ্বাসযোগ্য, ওই গোষ্ঠী আমাদের শত্রু, আগামীকাল আমরা একসাথে শিকার করব। এই ভাষাই মানুষকে তৈরি করেছিল একটি সামাজিক প্রাণী। হারারি বলেন, মানুষের ভাষার একটি বড় অংশ হল গসিপ। হয়তো শুনতে তুচ্ছ মনে হয়, কিন্তু গসিপের মাধ্যমেই মানুষ জানতে পারে কে বিশ্বাসযোগ্য, কে বিপজ্জনক, আর কার সাথে সহযোগিতা করা যায়। এই তথ্যের মাধ্যমেই তৈরি হয় বিশ্বাস, আর বিশ্বাসের উপর দাঁড়িয়েই তৈরি হয় সমাজ। কিন্তু মানুষের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ছিল কল্পনা। মানুষ এমন জিনিসেও বিশ্বাস করতে পারে যা বাস্তবে নেই, যেমন দেবতা, জাতি, আইন, রাষ্ট্র, এমনকি টাকা। এসবই আসলে মানুষের তৈরি কল্পনা। কিন্তু কোটি কোটি মানুষ যখন একই কল্পনায় বিশ্বাস করে, তখন সেই কল্পনাই হয়ে ওঠে বাস্তব শক্তি। এই কল্পনার শক্তির কারণেই মানুষ পারে বিশাল সংখ্যক মানুষের সাথে সহযোগিতা করতে। একটি শিম্পাঞ্জির দল সাধারণত 50 জনের বেশি হয় না, কিন্তু মানুষ পারে হাজার, লক্ষ, এমনকি কোটি মানুষের সাথে কাজ করতে, কারণ তারা সবাই একই গল্পে বিশ্বাস করে। এই বিপ্লবের পর মানুষ দ্রুত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তারা নতুন নতুন জায়গায় যায়, নতুন পরিবেশে মানিয়ে নেয়, নতুন অস্ত্র তৈরি করে, এবং ধীরে ধীরে পৃথিবীর প্রতিটি মহাদেশে নিজেদের উপস্থিতি তৈরি করে। কগনিটিভ রেভলিউশনের পর থেকেই শুরু হয় মানুষের প্রকৃত যাত্রা। এই যাত্রাই তৈরি করেছে সভ্যতা, সমাজ, বিজ্ঞান, ধর্ম, রাষ্ট্র এবং আধুনিক পৃথিবী। আর এই সব কিছু শুরু হয়েছিল একটি ছোট কিন্তু বিস্ময়কর পরিবর্তন থেকে। মানুষের মস্তিষ্কে জন্ম নেওয়া কল্পনার শক্তি। ভাবুন, আজ থেকে প্রায় 30,000 বছর আগে পৃথিবী কেমন ছিল। কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো কৃষি নেই। মানুষ তখন বাস করত ছোট ছোট দলে। তাদের জীবন ছিল শিকার এবং খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল। এই জীবনধারাকেই বলা হয় হান্টার গ্যাদারার লাইফস্টাইল। একটি শিকারী সংগ্রাহক দলের জীবন ছিল খুবই গতিশীল। পুরুষরা প্রায়ই শিকারে যেত। তারা শিকার করত হরিণ, বন্য ছাগল অথবা ছোট প্রাণী। অন্যদিকে নারীরা সংগ্রহ করত ফল, বাদাম, মূল, গাছের পাতা এবং ভেষজ। আশ্চর্যের বিষয় হল, তাদের খাদ্যের বড় অংশই আসত সংগ্রহ করা খাবার থেকে। আজকের মানুষের খাদ্য তালিকা প্রায় খুব সীমিত, কিন্তু শিকারী সংগ্রাহক মানুষের খাদ্য ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। তারা খেত বিভিন্ন ফল, শাকপাতা, মাংস, মাছ, বাদাম, মধু। এই বৈচিত্র্যময় খাদ্য তাদের শরীরকে দিত প্রচুর পুষ্টি। ফলে অনেক ক্ষেত্রে তারা ছিল আধুনিক কৃষিভিত্তিক মানুষের চেয়েও বেশি সুস্থ। আমরা প্রায়ই মনে করি প্রাচীন মানুষের জীবন ছিল খুব কঠিন, কিন্তু গবেষণা বলছে তারা দিনে গড়ে মাত্র 3 থেকে 6 ঘন্টা কাজ করত। বাকি সময় তারা কাটাত গল্প করে, খেলাধুলা করে, বিশ্রাম নিয়ে এবং সামাজিক সম্পর্ক তৈরি করে। অর্থাৎ তাদের জীবন অনেক ক্ষেত্রে ছিল অধিক স্বাধীন। এই ছোট দলগুলো সাধারণত 20 থেকে 50 জন মানুষের হতো। তাদের মধ্যে সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। খাবার ভাগ করে খাওয়া ছিল খুবই সাধারণ। ব্যক্তিগত সম্পত্তি প্রায় ছিল না। এই সমাজগুলো ছিল তুলনামূলকভাবে সমতাভিত্তিক। শিকারী সংগ্রাহক মানুষের জীবন প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত ছিল। তারা বন, নদী,
পাহাড় সবকিছুকে দেখত জীবন্ত শক্তি হিসেবে। অনেক ক্ষেত্রে তারা বিশ্বাস করত প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ এবং প্রতিটি নদীর মধ্যেই আছে আত্মা। এই বিশ্বাসকে বলা হয় অ্যানিমিজম। হাজার হাজার বছর ধরে মানুষ এইভাবেই জীবন কাটিয়েছে। কিন্তু প্রায় 12,000 বছর আগে শুরু হয় একটি নতুন পরিবর্তন। মানুষ শুরু করে কৃষিকাজ। এই পরিবর্তন নিয়ে আসে অ্যাগ্রিকালচারাল রেভলিউশন। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় সেই পুরনো শিকারী সংগ্রাহক পৃথিবী। প্রায় 70,000 বছর আগে মানুষ আফ্রিকা থেকে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং পরে আমেরিকায়। এই যাত্রা ছিল মানব ইতিহাসের অন্যতম বড় অভিযান। কিন্তু মানুষের এই বিস্তারের সাথে সাথেই পৃথিবীতে ঘটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রায় 45,000 বছর আগে মানুষ প্রথম পৌঁছায় অস্ট্রেলিয়ায়। তখন সেখানে বাস করত বিশাল বিশাল প্রাণী, ক্যাঙ্গারু, বড় আকারের মার্সুপিয়াল এবং অদ্ভুত সব প্রাগৈতিহাসিক প্রাণী। কিন্তু মানুষ আসার কয়েক হাজার বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যায়। ইতিহাসবিদদের মতে এই বিলুপ্তির প্রধান কারণ ছিল মানুষ। মানুষ শিকার করত খুবই দক্ষতার সাথে। তারা ব্যবহার করত পাথরের অস্ত্র, দলগত কৌশল এবং আগুন। বড় প্রাণীগুলো মানুষের এই নতুন শিকার পদ্ধতির সাথে মানিয়ে নিতে পারেনি। প্রায় 15,000 বছর আগে মানুষ প্রথম পৌঁছায় আমেরিকায়, এবং আবারও একই ঘটনা ঘটে। কয়েক হাজার বছরের মধ্যেই অনেক বড় প্রাণী, ম্যামথ, জায়ান্ট স্লথ এবং অন্যান্য মেগাফনা ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যায়। মানুষের আগমনের ফলে শুধু প্রাণীই বিলুপ্ত হয়নি, পুরো ইকোসিস্টেম বদলে যেতে শুরু করে। কারণ বড় প্রাণীগুলোই পরিবেশের ভারসাম্য বজায় রাখত। তাদের বিলুপ্তি অনেক ক্ষেত্রে পুরো পরিবেশকে পরিবর্তন করে দেয়। হারারি বলেন, মানুষ আধুনিক যুগে পরিবেশ ধ্বংস শুরু করেনি, বরং মানুষের পরিবেশের উপর প্রভাব শুরু হয়েছিল খুব প্রাচীন কাল থেকেই। শিকারী সংগ্রাহক মানুষের হাতেই শুরু হয়েছিল পৃথিবীর প্রথম বড় ইকোলজিক্যাল ডিজাস্টার। প্রায় 12,000 বছর আগে মানব ইতিহাসে শুরু হয় এক বিশাল পরিবর্তন। মানুষ প্রথমবারের মতো শুরু করে কৃষিকাজ। তারা বুনতে শুরু করে গম, ধান, যব এবং অন্যান্য শস্য। ধীরে ধীরে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। এই ঘটনাকেই বলা হয় এগ্রিকালচারাল রেভলিউশন। শুনতে মনে হয় এটি মানব সভ্যতার এক বিশাল অগ্রগতি। কিন্তু হারারি বলেন, এটি হয়তো মানুষের জন্য আশীর্বাদ নয়, বরং একটি ফাঁদ। আমরা সাধারণত ভাবি মানুষ গমকে গৃহপালিত করেছে, কিন্তু একটি উল্টো প্রশ্ন, আসলে কি গমই মানুষকে গৃহপালিত করেনি? কারণ গম চাষ করার জন্য মানুষকে করতে হয় দীর্ঘ সময় কঠোর পরিশ্রম, মাটি পরিষ্কার, আগাছা তোলা, সেচ দেওয়া, ফসল মশল পাহারা। অর্থাৎ মানুষ নিজের জীবনকে বদলে ফেলেছিল গমের স্বার্থে। শিকারী সংগ্রাহক মানুষের তুলনায় কৃষকদের জীবন ছিল অনেক বেশি কঠিন। তাদের কাজ করতে হতো দীর্ঘ সময়, আর ফসল নষ্ট হলে পুরো সমাজই দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়ত। অর্থাৎ কৃষি মানুষের জীবনকে সবসময় সহজ করেনি, বরং অনেক ক্ষেত্রে আরও কঠিন করে তুলেছিল। তবে কৃষির একটি বড় ফলাফল ছিল জনসংখ্যা বৃদ্ধি। কারণ কৃষি বেশি খাবার উৎপাদন করতে পারত, ফলে মানুষ বেশি সন্তান নিতে শুরু করে। ধীরে ধীরে ছোট ছোট গোষ্ঠী রূপ নেয়, গ্রাম, শহর এবং পরে সভ্যতায়। কৃষির সাথে সাথে জন্ম নেয় আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, ব্যক্তিগত সম্পত্তি।
যখন মানুষ জমি ও ফসলের মালিক হয় তখন সমাজে শুরু হয় সম্পদের বৈষম্য, ক্ষমতার পার্থক্য এবং সামাজিক শ্রেণীবিভাগ। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় ধনী ও দরিদ্র মানুষের পার্থক্য। কৃষি বিপ্লব মানব ইতিহাসের একটি বিশাল মোড়। এটি তৈরি করেছে গ্রাম, শহর, রাষ্ট্র, সভ্যতা। কিন্তু একই সাথে এটি এনেছে কঠোর শ্রম, রোগ, বৈষম্য এবং পরিবেশের উপর চাপ। এই কারণেই হারারি বলেন, কৃষি বিপ্লব হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। কৃষি বিপ্লবের পর মানুষের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। ছোট ছোট গোষ্ঠী ধীরে ধীরে পরিণত হয় বড় বড় সমাজে। গ্রাম থেকে তৈরি হয় শহর, আর শহর থেকে জন্ম নেয় প্রথম সভ্যতা। কিন্তু বড় সমাজ চালানো সহজ নয়। হাজার হাজার মানুষকে একসাথে সংগঠিত করতে হলে দরকার হয় নিয়ম, প্রশাসন এবং সামাজিক কাঠামো। কৃষি সমাজে ধীরে ধীরে তৈরি হয় সামাজিক শ্রেণীবিভাগ। কেউ হয়ে ওঠে শাসক, কেউ পুরোহিত, কেউ সৈনিক, আর অধিকাংশ মানুষ হয়ে যায় কৃষক বা শ্রমিক। এভাবেই সমাজ ভাগ হয়ে যায় বিভিন্ন স্তরে। এই শ্রেণীবিভাগই তৈরি করে ক্ষমতার ভারসাম্য। এই বড় সমাজগুলো কখনো কখনো তৈরি করতে অবিশ্বাস্য সব প্রকল্প: মন্দির, সেচ ব্যবস্থা, দুর্গ এবং বিখ্যাত পিরামিড। বিশাল সংখ্যক মানুষকে একসাথে কাজ করিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হতো। এটি সম্ভব হয়েছিল শক্তিশালী সংগঠন এবং প্রশাসনের মাধ্যমে। যখন সমাজ বড় হয় তখন শুধু শক্তি দিয়ে তা নিয়ন্ত্রণ করা যায় না। তাই তৈরি হয় আইন, ককর ব্যবস্থা, প্রশাসন এবং রেকর্ড রাখার পদ্ধতি। এই ব্যবস্থাগুলোই সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। হারারি বলেন, বড় সমাজ টিকে থাকে এক ধরনের কল্পিত শৃঙ্খলার উপর, যেমন ধর্ম, আইন, জাতীয় পরিচয়, রাজনৈতিক ব্যবস্থা। এসবই মানুষের মনের তৈরি ধারণা। কিন্তু কোটি মানুষ যখন এগুলোর উপর বিশ্বাস করে, তখন এগুলোই সমাজকে একসাথে ধরে রাখে। এই কল্পিত শৃঙ্খলা এবং সামাজিক কাঠামোর উপর দাঁড়িয়েই তৈরি হয়েছে মানব সভ্যতা। এভাবেই মানুষ তৈরি করেছে বড় শহর, বিশাল সাম্রাজ্য এবং জটিল সমাজ। আর এই সব কিছুর পেছনে ছিল মানুষের এক অসাধারণ ক্ষমতা, একসাথে বিশ্বাস করার ক্ষমতা। মানব সভ্যতা যখন ছোট ছিল, তখন সব কিছু মনে রাখা খুব কঠিন ছিল না। একটি ছোট গোষ্ঠীতে সবাই একে অন্যকে চিনত। কিন্তু কৃষি বিপ্লবের পরে যখন সমাজ বড় হতে শুরু করল, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। শহর বড় হল, মানুষের সংখ্যা বাড়ল, বাণিজ্য বাড়ল, এবং মানুষের মস্তিষ্কের জন্য সব তথ্য মনে রাখা হয়ে উঠল প্রায় অসম্ভব। একটি বড় সমাজে মনে রাখতে হয় অনেক কিছু: কত জমি কার, কে কত কর দেবে, কত শস্য জমা হয়েছে। এই বিশাল পরিমাণ তথ্য মানুষের মস্তিষ্কে রাখা সম্ভব ছিল না। তাই মানুষ তৈরি করল এক নতুন প্রযুক্তি: লেখা। মানব ইতিহাসের প্রথম লেখার পদ্ধতি তৈরি হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে। এই লেখাকে বলা হয় কুনিফর্ম। এটি ছিল ছোট ছোট চিহ্নের একটি ব্যবস্থা। প্রথম দিকে এই লেখার কাজ ছিল শস্যের হিসাব রাখা, কর সংগ্রহের তথ্য লেখা, বাণিজ্যের রেকর্ড রাখা। অর্থাৎ লেখা প্রথমে তৈরি হয়েছিল কবিতা বা গল্পের জন্য নয়, বরং হিসাব রাখার জন্য। লেখার মাধ্যমে সরকার ও প্রশাসন আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ এখন তারা রাখতে পারে কর আদায়ের হিসাব, সম্পদের তথ্য, জনসংখ্যার রেকর্ড।
এভাবেই তৈরি হয় ইতিহাসের প্রথম বিউরোক্রেসি। লেখার আবিষ্কার শুধু তথ্য সংরক্ষণই সহজ করেনি, এটি মানুষের চিন্তার ধরনও বদলে দিয়েছে। কারণ লিখিত ভাষা মানুষের মস্তিষ্ককে শিখিয়েছে সংখ্যা, হিসাব এবং সংগঠিত তথ্য ব্যবস্থাপনা। এই পরিবর্তনই পরে তৈরি করেছে গণিত, বিজ্ঞান এবং জটিল প্রশাসনিক ব্যবস্থা। লেখার আবিষ্কার মানব ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। এটি মানুষকে দেয় জ্ঞান সংরক্ষণের ক্ষমতা, প্রজন্ম থেকে প্রজন্মে তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ এবং বড় সমাজ পরিচালনার শক্তি। এই কারণেই লেখা মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানব ইতিহাসের একটি কঠিন সত্য হল, সমাজ কখনোই পুরোপুরি সমান ছিল না। প্রায় সব সভ্যতাতেই মানুষ ভাগ হয়ে গেছে বিভিন্ন স্তরে। কেউ হয়েছে ধনী ও ক্ষমতাবান, আবার কেউ দরিদ্র ও নিপীড়িত। এই বৈষম্য কখনো তৈরি হয়েছে সম্পদের কারণে, কখনো জন্মের কারণে, আর কখনো ক্ষমতার কারণে। এই অসমতা টিকিয়ে রাখতে সমাজ তৈরি করেছে এক ধরনের ধারণা, একটি কল্পিত সামাজিক শৃঙ্খলা। মানুষ বিশ্বাস করতে শুরু করে রাজা ঈশ্বরের প্রতিনিধি। কিছু মানুষ জন্মগতভাবে শ্রেষ্ঠ, আর কিছু মানুষ জন্মগতভাবে নিচু। এই বিশ্বাসগুলোই বৈষম্যকে করে তোলে স্বাভাবিক। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামাজিক ব্যবস্থাগুলোর একটি ছিল জাত বা বর্ণ ব্যবস্থা। এই ব্যবস্থায় মানুষের অবস্থান নির্ধারিত হতো জন্মের মাধ্যমে। যদি কেউ নিচু শ্রেণীতে জন্মায়, তবে তার জীবনভর সেই অবস্থানেই থাকতে হতো। এই ধরনের ব্যবস্থা শত শত বছর ধরে বৈষম্যকে ধরে রেখেছে। আরেকটি বড় বৈষম্য ছিল লিঙ্গভিত্তিক বৈষম্য। প্রায় সব সমাজেই পুরুষরা পেয়েছে বেশি ক্ষমতা, বেশি স্বাধীনতা। অন্যদিকে নারীরা অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ থেকেছে, পরিবারে, গৃহস্থালিতে এবং সামাজিক নিয়মের মধ্যে। এই বৈষম্য হাজার হাজার বছর ধরে চলে এসেছে। বৈষম্যের সবচেয়ে শক্তিশালী দিক হল এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। একটি সমাজ যখন অসমভাবে গঠিত হয়, তখন সেই কাঠামো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকতে পারে, কারণ মানুষ ধীরে ধীরে সেই ব্যবস্থাকে স্বাভাবিক বলে মেনে নেয়। এই কারণেই হারারি বলেন, ইতিহাস সবসময় ন্যায় বিচারের গল্প নয়, বরং অনেক সময় এটি ক্ষমতা, বৈষম্য এবং আধিপত্যের গল্প। আর মানব সমাজের এই জটিল বাস্তবতাই ইতিহাসকে করে তুলেছে একদিকে মহৎ আর অন্যদিকে গভীরভাবে অসম। মানব ইতিহাসের শুরুতে পৃথিবী ছিল অসংখ্য ছোট ছোট সংস্কৃতির সমষ্টি। প্রতিটি অঞ্চলের মানুষের ছিল নিজস্ব ভাষা, নিজস্ব বিশ্বাস, নিজস্ব রীতিনীতি। একটি গোষ্ঠীর সংস্কৃতি অন্য গোষ্ঠীর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তখন পৃথিবীতে ছিল হাজার হাজার ভিন্ন সংস্কৃতি। কিন্তু সময় যত এগিয়েছে, মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। বাণিজ্য, যুদ্ধ, অভিবাসন, ভিন্ন ভিন্ন সংস্কৃতি একটি আরেকটির সাথে মিশে যেতে শুরু করে। এই মিশ্রণের ফলে ধীরে ধীরে তৈরি হয় বড় বড় সাংস্কৃতিক ব্যবস্থা। ছোট সংস্কৃতিগুলো মিলিত হয়ে গড়ে তোলে বড় ধর্ম, বড় সাম্রাজ্য এবং বৃহৎ রাজনৈতিক কাঠামো। এই প্রক্রিয়ার মাধ্যমেই পৃথিবীর অনেক অঞ্চল একটি আরেকটির সাথে যুক্ত হয়ে যায়। হারারি এই প্রবণতাকে বলেন হিস্ট্রিজ অ্যারো, অর্থাৎ ইতিহাসের তীর। সবসময় এগিয়ে গেছে ছোট ছোট সংস্কৃতি থেকে একটি বড় এবং একীভূত মানব সংস্কৃতির দিকে। আজকের পৃথিবী তারই ফলাফল। আজ আমরা দেখছি বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্বব্যাপী সাংস্কৃতিক সংযোগ।
অর্থাৎ হাজার হাজার বছরের ইতিহাস ধীরে ধীরে এগিয়ে গেছে একটি বৈশ্বিক মানব সভ্যতার দিকে। মানব ইতিহাসের প্রথম দিকে মানুষ বাণিজ্য করত বিনিময় পদ্ধতিতে, যাকে বলা হয় বার্টার সিস্টেম। ধরা যাক, একজন কৃষকের কাছে আছে গম আর একজন কারিগরের কাছে জুতা। তারা গমের বিনিময়ে জুতা নেয়। কিন্তু এই পদ্ধতিতে ছিল একটি বড় সমস্যা। সবসময় এমন একজন মানুষ পাওয়া যেত না যার কাছে আপনার দরকারি জিনিস আছে এবং সে আপনার জিনিসটিই চাইছে। এই সমস্যাকে বলা হয় ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। এই সমস্যার সমাধান হিসেবে মানুষ আবিষ্কার করে টাকা। টাকা হলো এমন একটি বস্তু যা সবাই গ্রহণ করে এবং যার মাধ্যমে সব ধরনের জিনিস কেনা যায়। প্রাচীনকালে টাকা হিসেবে ব্যবহৃত হয়েছে শাঁস, ধাতু, লবণ এবং পরে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। টাকার সবচেয়ে বড় শক্তি হল এটি মানুষকে সহজে বাণিজ্য করতে সাহায্য করে। টাকা আসলে একটি সার্বজনীন বিশ্বাসের ব্যবস্থা, কারণ সবাই বিশ্বাস করে এই কাগজ অথবা ধাতুর টুকরো ভবিষ্যতে অন্য কিছুর বিনিময়ে ব্যবহার করা যাবে। টাকা একটি আশ্চর্য বিষয়। এটি ধর্ম, ভাষা, জাতি বা সংস্কৃতির সীমা মানে না। দুইজন মানুষ একে অপরের উপর বিশ্বাস না করলেও তারা টাকার উপর বিশ্বাস রাখতে পারে। এই কারণেই টাকা তৈরি করেছে পৃথিবীর বিভিন্ন সভ্যতার মধ্যে বাণিজ্য এবং সংযোগ। সময় যত এগিয়েছে, টাকা হয়ে উঠেছে মানব সভ্যতার অন্যতম শক্তিশালী ভিত্তি। আজকের পৃথিবীতে ব্যাংক, বিনিয়োগ, বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতি সবকিছুই দাঁড়িয়ে আছে টাকার উপর। হারারি বলেন, টাকা শুধু অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বাসের ব্যবস্থা। কারণ পৃথিবীর প্রায় সব মানুষই বিশ্বাস করে টাকা মূল্যবান। আর এই বিশ্বাসই টাকাকে করেছে মানব সভ্যতার অন্যতম শক্তিশালী শক্তি।